ভুল ফাগুন, লেখক মুস্তাকিম মুস্তাক, পর্ব সংখ্যা ৩। বারান্দার চেয়ারে বসে আছে সারা। মনুষ্যশূন্য এই বাসা অসহ্য লাগে তার। কাপ ভর্তি চা নিয়ে বসে আছে সে। বারান্দা থেকে সরাসরি রাস্তা দেখা যায়। রিকশার আওয়াজ আসা মাত্রই অদ্ভুত এক অনুভূতির গল্প খুঁজে পায় সে। রিকশাওয়ালা যেমন জীবিকার তাগিদে শরীরের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে রিকশা ভ্রমণ করছে, কিন্তু ভ্রমণের চিত্রগুলো সম্পূর্ণই উল্টো দেখাচ্ছে। কেউ অফিসের দিকে ছুটছে, কেউ বা অমরবোধে রিকশায় চড়ছে। বাঙালিদের কাছে রিকশা হলো প্রেম যানবাহন। কপোল-প্রপ্রীরা কাছাকাছি বসে ভালোবাসার কথোপকথনে হারিয়ে যায় এখানে। সারা শূন্য দৃষ্টি ফেলে রাস্তার দিকে তাকিয়ে রইল। জারিফ ভার্সিটি থেকে ফেরেনি। তার ভীষণ একা ফিল হচ্ছে। সারা বেডরুমে ফিরে এলো। বেডরুমের একপাশে জারিফের সাজানো বুকশেলফ। অসাধারণ কিছু উপন্যাস রয়েছে সেখানে। সারা হুমায়ূন আহমেদের 'বাদশাহী' নামজাদ বইটি খুলে নিয়ে বারান্দায় ফিরে এলো। সন্ধ্যা গড়িয়ে কিছুক্ষণ আগেই। সারা বারান্দায় বই পড়ছে। অন্ধকার নেমে আসতে শুরু করেছে। জারিফ সারার পেছনে এসে দাঁড়াতেই সারা তার অস্তিত্ব টের পায়নি। সে বইতে মগ্ন হয়ে আছে। 'বাদশাহী' নামজাদ পড়ছেন? গিলে হেলান দিয়ে দাঁড়ায় জারিফ। আচমকা পুরুষের কণ্ঠে চমকে ওঠে সে। একা, একা বোরিং লাগছিল তাই। বইটি বন্ধ করে নেয় সারা। দৃষ্টি জারিফের দিকে ফেরায়। "কখন এলেন?" যোগ করে সে। "এইমাত্র।" কথাটি বলে নিঃশব্দে সারার চোখে তাকিয়ে থাকে জারিফ। তুলনামূলক সাজগোজ করে না মেয়েটা। চেহারাও আহামরি সুন্দর না। তবুও তাকে দেখলে জারিফের আরাম বোধ হয়। মনে হয় এই মুখের দিকে তাকিয়ে গোটা একটা জনম কাটিয়ে দেওয়া সম্ভব। জারিফের ক্রমশ মনে হতে থাকে সে সারার প্রেমে পড়েছে। মেয়েটাকে দেখলেই তার মনের মধ্যে ভালো লাগা কাজ করে। মন শীতল হয়ে যায়। জারিফের অমন দৃষ্টিতে লজ্জা পেয়ে যায় সারা। এর আগে কোনো পুরুষ এত কাছে থেকে এভাবে চোখের দিকে তাকায়নি। সারার মনে হচ্ছে জারিফ তাকে ভালোবাসতে শুরু করেছে। সে জারিফের চোখে তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। ভার্সিটি থেকে ট্যুরের ডেট দিয়েছে। এই সপ্তাহেই সিলেটে যাচ্ছে তারা। সারা ভাবছে আজকেই জারিফের সাথে এই ব্যাপারে কথা বলবে। "আপনার সাথে কিছু কথা বলার ছিল।" সারা জারিফের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। এমনভাবে কোনো প্রেমিক পুরুষ চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। প্রেম দৃষ্টি হবার সম্ভাবনা থাকে। "হ্যাঁ, বলুন।" নির্বিঘ্নে জবাব দেয় জারিফ। সারা চিন্তামগ্ন হয়ে পড়েছে। নতুন বিয়ে হয়েছে তাদের। এরই মধ্যে এরকম কথা শুনলে লোকটা কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটাই তাকে ভাবাচ্ছে। অবশ্য তারার কথাটা অপরাধমূলক কিছু না। সে জারিফের থেকে পারমিশনও চাচ্ছে না। না জানিয়ে কোথাও চলে যাওয়ার দৃষ্টিকটু দেখায় বিধায় বিষয়টা জানানোর জন্যই সে বলছে। আগামী বৃহস্পতিবার ভার্সিটি থেকে সিলেটে ট্যুরে যাচ্ছে। বান্ধবীরাকে বললাম এবং আমরাও সিলেটে যাবার জন্য কোনো প্রবলেম ছিল না। সারার কণ্ঠে সংকোচ। সে শুধুমাত্র জানানোর জন্য বলতে চাইলেও তার গলায় বিনয়ী হয়ে ওঠে। "কদিন থাকবেন?" জারিফ বেশ শান্তভাবে পাল্টা প্রশ্ন করে। "হয়তো ৪-৫ দিন। তবে সেটা এখন ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না। কোনো প্রয়োজনীয়তা থাকলে জানাবেন।" তাড়াহুড়ো কথা শেষ করে দেয় জারিফ। রুমে ফিরে গেল। সারা বুঝতে পারছে না লোকটা রাগ হয়েছে নাকি ব্যথিত হয়েছে। কারণ জারিফের কণ্ঠে কেমন অন্যরকম শোনালো। সারা বিষয়টা সেরকম গুরুত্ব দিল না। সে আবারও বাইরে মগ্ন হলো। ট্যুরের বাকি ২ দিন। সারা বন্ধুদের সাথে শপিং এর জন্য গিয়েছে। আড্ডা, ঘোরাঘুরি, কেনাকাটা শেষ করে রাত হয়ে গিয়েছে। সারা সিদ্ধান্ত নেয় নিতুর বাসায় যাবে আগে এবং খাওয়া-দাওয়া করবে। নিতু গোপনে ৩ বোতল হুইস্কি কিনে নিয়েছে। তার পরিকল্পনা পুরো রাতটা আনন্দ ফুর্তি করে কাটাবে। যেই ভাবা সেই কাজ। সারা মেহেজান নিতুদের বাসাতেই ওঠে। রাতের খাবার শেষ করে তারা ছাদে গিয়ে বসে। নিতুর বাসা সম্পূর্ণ ফাঁকা। তার মা-বাবা জমিজমা সংক্রান্ত কোনো কাজে গ্রামে গিয়েছে। আগামীকাল ফিরবে। তারা ৩ জন হুইস্কির বোতল খুলে একসাথে চুমুক দেয়। সারার মনে হলো সে অন্য জগতে চলে গিয়েছে। বিয়ে, নতুন মানুষ, নতুন বাসা সব মিলে তার জীবনটা কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। হুইস্কির এক চুমুকে তার মনে আনন্দ ফিরিয়ে আনে। পরপর সবগুলো বোতল খালি করে তারা ৩ জন মাতাল হয়ে ছাদেই ঘুমিয়ে পড়ে। আকাশে পূর্ণচাঁদ, জোছনার আলো ছড়িয়েছে চারিদিকে। বার কয়েক ফোনে রিং হবার পর সারার ঘুম ভাঙে। স্ক্রিনে জারিফের নামটা দেখেই হুড়মুড় করে উঠে বসে সারা। তার চোখ-মুখ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিশ্চয়ই লোকটার চিন্তায় দিশেহারা অবস্থা। সারার সাথে, সাথে কলটা রিসিভ করে না। রিং থামার অপেক্ষা করছে সে। কিছুক্ষণের মধ্যে পরবর্তী রিংটা বেজে ওঠে। সারা এবার কলটা রিসিভ করল। ওপাশ থেকে জারিফের বিচলিত গলা ভেসে আসে। "সারা, কোথায় আপনি? আপনাকে এত কল দিচ্ছি রিসিভ করছেন না কেন? আপনার কোনো ধরনের বিপদ হয়নি তো?" "হ্যাঁ, হ্যালো। আমি আসলে শপিং শেষে বান্ধবীদের বাড়িতে এসেছিলাম।
প্রচণ্ড ঘুম আসাতে এখানেই ঘুমিয়ে যায়। ঘুম ঘুম গলায় জবাব দেয় সারা। তার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে জারিফ। অশান্ত মনে শীতলতা আসে। রাতটা ওখানেই থাকুন তাহলে। সকালে আমি আপনাকে নিতে আসবো। আপনাকে কষ্ট করতে হবে না। আমি চলে আসবো। সারা ঘুম কেটে গেছে। গলা স্বাভাবিক হতে শুরু করেছে। আমি সরি জারিফ। আপনাকে দুশ্চিন্তায় ফেলার কোনো ইচ্ছাই আমার ছিল না। আসলে বান্ধবীরা সবাই একসাথে থাকবে বলে জোর করছিল আর আপনাকে জানানোর সুযোগ পাইনি। সারা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে কথাগুলো বলে। তার সত্যিই অনুশোচনা বোধ হচ্ছে। সরির প্রয়োজন নেই। আপনি ঠিক আছেন কিনা সেটার জন্য দুশ্চিন্তা হচ্ছিল। থামে জারিফ। দুপাশে নীরবতা নেমে আসে। সারা উপলব্ধি করছে জারিফ তার প্রেমে পড়েছে। শুধু দায়িত্ববান স্বামী থাকলেও তার প্রতি জারিফের অ্যাফ্রন্ট অনেক বেশি। শুদ্ধ ভালোবাসার মুখোমুখি হলে মানুষ বাক্যহীন হয়ে যায়। তখন মূলত বলার মতো কিছুই থাকে না। প্রকৃতির নিয়ম হওয়াই উচিত ছিল ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা ফিরিয়ে দেবার। কিন্তু প্রকৃতি এখানে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। রাত গভীর হয়েছে। আপনি ঘুমিয়ে পড়েন। নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি সারা। জারিফ দ্রুত কথা শেষ করে কল কেটে দেয়। সে আবেগপ্রবণ হয়ে যাচ্ছিল। সারার মুখোমুখি কিংবা সংস্পর্শে জারিফের মনে তুমুল ঝড় সৃষ্টি করে। সে স্পষ্ট টের পায় মেয়েটির প্রতি তার ভীষণ রকমের ভালো লাগা এবং মায়া কাজ করে। মায়া ভালোবাসার প্রতীক। জারিফ জানে সে ক্রমশ সারার প্রেমে হারিয়ে যাচ্ছে। জারিফ কল কেটেছে দীর্ঘক্ষণ। সারা আর দু চোখের পাতা এক করতে পারেনি। তার অস্বস্তি হতে শুরু করে। মানুষটা তার চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছে। তার শান্ত করতে হলে সারাকে সশরীরে তার সামনে দাঁড়াতে হবে। সারা সিদ্ধান্ত নেয় সে বাসায় ফিরে যাবে। ঘড়িতে চোখ পড়তেই আঁতকে ওঠে সারা। 2টো পেরিয়েছে অনেকক্ষণ আগেই। এত রাতে ফেরাও ঠিক হবে না। সেটাই বুঝতে পারছে না সারা। কিন্তু জারিফের ব্যাকুলতা কণ্ঠ মনে আসতেই সে সাহসী পদক্ষেপ নেয়। দিনের মধ্যবস্ত রাস্তায় ঢাকা শহরের রাতের চিত্র সম্পূর্ণ আলাদা। সন্ধ্যার নীরবতা নেমে এসেছে শহর জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় অন্ধকার কেটে গেছে। সারা দ্রুত পায়ে হাঁটছে। সিএনজি বা ক্যাব কোনোটাই পাচ্ছে না সে। মিরপুরে ঢুকতেই চওড়া ফাঁকা রাস্তা। চশমা পরা লাঠি হাতে দুজন লোককে দেখে সে। লোকগুলো কতটুকু বিপজ্জনক হতে পারে সেটা ভেবেই ভয় পাচ্ছে সে। অ্যালকোহলের প্রভাবটাও পুরোপুরি কাটেনি। মাথা ভার হয়ে আসছে। ভীতু পায়ে এগোতে থাকে সারা। লোকগুলো সামনে আসতেই ভয়ানক কাণ্ড ঘটে, যা সারা কল্পনা করতে পারেনি। ফোনের রিংটংয়ে জারিফের কাঁচা ঘুম ভেঙে যায়। সবেমাত্র চোখ লেগেছিল। সারার সাথে কথা বলার পর নিশ্চিন্তে ঘুমাইছে। ফোনের স্ক্রিনে আনোয়ার নাম্বার দেখে বিরক্তই হলো সে। এত রাতে কোন বেয়াদব কল দিয়েছে কে জানে। বিরক্ত নিয়ে কল তোলে জারিফ। পর মুহূর্তে ওপাশ থেকে ভারী পুরুষালী গলা ভেসে আসে। মিস্টার জারিফ বলছেন? আচমকা অচেনা কারো কণ্ঠে নিজের নাম শুনে চমকে যায় জারিফ। এত রাতে কি লোকটা তাকে কল দিয়ে ফাজলামো করছে? বিরক্ত হয়ে যায় সে। ভারী গলায় বলে, আপনি কে বলছেন? এত রাতে কাউকে কল করার মানে কি? মিরপুর থানা থেকে বলছি। আমি এসআই সোহেল মোরশেদ। মিসেস সারা রহমান আপনার স্ত্রী? এসআই পুলিশের কঠোর ভাব গলায় ফুটিয়ে তুলেছেন। জারিফ ঘাবড়ে গিয়ে এত রাতে থানা থেকে কল দিয়েছে, সারার কথা জিজ্ঞেস করছে কেন? ওর কি কোনো বিপদ হয়েছে? প্রচণ্ডভাবে ভয় পেতে শুরু করে জারিফ। ঘামতে শুরু করে সে। ওপাশ থেকে এসআই মোরশেদ অনেক কিছু বললেও তার কান অব্দি ঠিক মতো কিছুই পৌঁছায়নি। দ্রুত পায়ে ঘর থেকে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায় জারিফ। জানালার বাইরে তাকিয়ে আছে সারা। তাদের গাড়িটা অন্ধকার পেরিয়ে দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে। সারা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছে। কী সব অদ্ভুত ঘটনা ঘটে গেল তার সাথে। মিরপুরে ঢুকতেই সারার সামনে দুজন লোক এসে হাজির হয়। লোকগুলোর হাতে লাঠি ছিল। মধ্যরাতেও চশমা পরেছে তারা। অ্যালকোহলের ঘোরে থাকা সারা একটু বুঝতে পারেনি লোকগুলো অন্ধ। সে বখাটে ভেবে পাশে থাকা একটি বাঁশের টুকরো উঠিয়ে লাঠিগুলো দিয়ে লোকগুলোকে বাড়ি মারতে শুরু করে। এক পর্যায়ে পুলিশের টহলকারী একটি জিপ সেদিকে যাওয়ার সময় এই দৃশ্য দেখে তাকে থানায় নিয়ে আসে। জারিফ পুলিশের সাথে কথা বলে লোকগুলোকে চিকিৎসা খরচ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। গাড়িতে ওঠার পর থেকে জারিফ একটা কথাও বলেনি। সেটা তার জন্য সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে মনেই ভয় পাচ্ছে সারা। বাসায় ঢুকতে সারার রুমে চলে যায়। বিছানায় বসে বসে ভাবছে সে। ভয়টা তার মনে থেকে কাটছে না। মানুষটা কি মনে করছে আল্লাহ জানে। যদি বাড়িতে জানায় তাহলে কি হবে? মা বাবা অনেক রাগারাগি করবে। সারা নিজেকে অসহায় মনে হচ্ছে। এরপর বোকামি সে আর কখনোই করবে না। বাসায় আসার পর থেকে জারিফের দেখা মিলছে না। সারা অবাক হয়ে লক্ষ্য করছে সে নিশ্চুপ হয়ে গেছে। হয়তো অভাবনীয় ঘটনায় বাক্যহীন হয়ে গেছে সে।
পরক্ষণে দরজার মৃদু শব্দ হলো। জারিফ রুমে ঢুকতেই দেখতে পায় সারা মাথা নিচু করে বসে আছে। সে সারার সামনে গিয়ে লেবুর শরবতের গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। অনেকক্ষণ কোনো কথা না বললেও সারা মাথা তুলে এবার তাকায় জারিফের দিকে। শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখাচোখি হতেই সারার ভয়টা হারিয়ে গেল। মানুষটার চোখে সে ভরসা এবং শীতলতা দেখতে পাচ্ছে। নিঃসন্দেহে শরবতের গ্লাসটা নিয়ে খেলো সে। জারিফ বিছানার পাশে বসে রয়েছে। সারার ভীষণ ইচ্ছে করছে তার কাঁধে মাথা রাখতে, যেন কাঁধে মাথা রাখতে পারলেই সে হালকা হয়ে যেত। অনেকদিন পর এসব খেয়েছেন? সামনের দেয়ালে শূন্য দৃষ্টি ফেলে তাকিয়ে আছে জারিফ। সরাসরি সারার দিকে তাকাচ্ছে না সে। তার ধারণা মেয়েটা লজ্জাবোধ হচ্ছে। আসলে বন্ধুরা ওভাবে হুট করে প্ল্যান করলো? ব্যাখ্যা করার মতন করে বলার চেষ্টা করল সারা। সে অবাক হয়ে লক্ষ্য করছে জারিফ শীতল হয়ে বসে আছে। সারা আর কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে সে। লেবুর শরবতটা খাওয়ার পরে মাথাটা হালকা হতে শুরু করেছে। সারার ভীষণ ক্লান্ত লাগছে। বিছানায় গা এলে দিতেই যেন বাঁচে সে। কিন্তু তার পাশে বসে থাকা মানুষটা নিশ্চুপ, বাক্যহীন। সারা মনে মনে সিদ্ধান্ত নিল সে সরি চেয়ে নেবে। কিন্তু সারাকে অবাক করে দিয়ে জারিফ বলে উঠল, ড্রিঙ্ক করার পর এভাবে বাইরে না বেরোলেও পারতেন। আপনার বিপদ হবার সম্ভাবনা ছিল। ভাগ্য ভালো সেরকম কিছু হয়নি। জারিফ সারার দিকে দৃষ্টি ফেরালো। চোখাচোখি হয় দুজনের। এই বয়সে এসব খুব বেশি অস্বাভাবিক না। তবে আমাদের ধর্মে এগুলো হারাম। একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এসব এড়িয়ে চলতে উত্তম হবে। কথা শেষ হতেই শুয়ে যায় জারিফ। সারা আরও একবার লোকটার সাথে অস্তিত্বটাই পুড়ে যায়। এমন অসাধারণ ব্যক্তিত্বের মুখোমুখি হলে মানুষ মুগ্ধ হয়ে যায়। এটি স্বাভাবিক। সারা অবাক হয়ে লক্ষ্য করছে তার দৃষ্টি মনের বিরুদ্ধে গিয়ে জারিফকে দেখছে এবং মনের কোণে এক অসাধারণ এবং অন্য ধরনের অনুভূতি প্রকাশ পাচ্ছে। এক ধরনের অজানা ভালো লাগা তার শরীরে ছেয়ে গেল। গতকাল ক্ষমতাসীন দলের লোকেরা বিপি সজলের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করছে। এরকম নোংরা কাজে জড়িত একজন নোংরা মানুষকে তার ডিবি হিসেবে আর দেখতে চান না। তারা সজলের পদত্যাগের দাবি তুলেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিয়ে বেশ ভালো মতোই তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন দিক থেকে পদত্যাগের চাপ আসতে শুরু করেছে। এরকম বিরূপ পরিস্থিতিতে বিপি সজল একটি অপ্রত্যাশিত সাহসী সিদ্ধান্ত নেয়। ভার্সিটির একাডেমি ভবনের সামনে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সবাই সিঁড়ির দিকে মুখ করে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ছাত্র সংসদের ছেলেমেয়েরা সিঁড়িতে এসে জড়ো হলো। পুরো জায়গাটা জুড়ে পিনপড়ন নীরবতা বিরাজ করছে, যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত লক্ষ্য। হঠাৎ দৃশ্য দেখে সারা অবাক হওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। বিপি সজল গায়ে একটা টাওয়াল জড়িয়ে সিঁড়িতে এসে দাঁড়িয়েছে। সেদিনের ভিডিওটা ফাঁস হবার পর ক্ষমতাসীন দলের লোকেরা সজলকে বেশ বদনাম ছড়িয়েছে। নারী কেলেঙ্কারির সঙ্গে আরো অনেক ঘটনা রটিয়েছে তার নামে। সেগুলো আদতে কোনো প্রমাণ নেই। একটা হ্যান্ডমাইট হাতে নিয়ে সজল উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে শুরু করে, আমার নামে একটা ঘটনা রটানো হয়েছে যা আদতে সম্পূর্ণ বানোয়াট। ওই ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে। সেটা আমার আগেও প্রমাণ করেছি। তারপরও নির্দিষ্ট একদল আমার সম্মানহানির চেষ্টা করে যাচ্ছে। তাদের জন্য আজকের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। বক্তব্য শেষ হওয়ার মাত্রই কাণ্ডের জন্য উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। ভার্সিটির ভিপি শরীর থেকে টাওয়াল সরিয়ে ফেলে দেয়। একটা আনরন পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সে। মুহূর্তে জায়গাটা চাপা গুঞ্জনে, পাশাপাশি হাসির রোল পড়ে গেল। কয়েকজন এমন উত্তেজিত মুহূর্তে ক্যামেরাবন্দি করতে একটুও ভুলল না। সজল আবার মাইকে বলতে শুরু করলো। সবাই সেদিকে মনোযোগ দিল। সম্পূর্ণ ভিডিওটি অসত্য। আমার সম্মান নষ্ট করার জন্য নির্দিষ্ট একটি দল এরকম কুৎসিত একটি ঘটনা রটিয়েছে। ভিডিওতে থাকা পুরুষটির পিঠে এবং রানে দুটো ট্যাটু দেখা গিয়েছে। কিন্তু আমার শরীরে সেরকম কোনো ট্যাটু নেই। এসব ট্যাটু জাতীয় জিনিস আমি সবসময় অপছন্দ করে আসছি। আশা করি এবার বিষয়টা ক্লিয়ার। মুখের সামনে থেকে মাইক সরায় সজল। তার চোখ দ্রুত চারিদিকে ঘুরে। এরপরে হুংকার ছেড়ে বলতে শুরু করে, যারা এরকম একটি কুৎসিত ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়টি বলতে চাই তারা যেন সাবধান হয়ে যায়। পরবর্তীতে কিছু করতে চাইলে সেটা তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে না। তোয়ালেটা আবার গায়ে জড়িয়ে নিজের অফিসের দিকে হেঁটে চলে যায় সে। তখন সেখানে থাকা জনতা আকস্মিক ঘটনায় ধ্যান কাটিয়ে উঠতে পারেনি। কয়েকজন অতি উৎসাহিত হয়ে ভিডিওটা অনলাইনে আপলোড করে দিল। সেটা নরেনের কাছে পৌঁছাতে কয়েক মিনিট সময় লাগেনি।
সজলের এরকম এহেন কাণ্ডে ভড়কে যায় নরেন। সে বুঝতে পারছে সজল কিছুতেই তাকে ছেড়ে দেবে না। প্রতিশোধ সে নিবেই। সজলের মেজাজ বিগড়ে আছে। দুদিন পেরিয়ে গেলেও নরেনের কোনো খোঁজখবর পাওয়া সম্ভব হচ্ছে না। মেয়েটা কোথায় লুকিয়ে আছে বুঝতে পারছে না। সামনেই নির্বাচন। এই মুহূর্তে এরকম একটা কাণ্ডের মাথার উপর ঝুলে থাকলে নির্বাচনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। কোনো দিশা না পেয়ে আজকের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। সিগারেটের ধোঁয়া পুরোটা ঘরটা তলিয়ে আছে। হঠাৎ জানালা খুলে দিতেই ধোঁয়াটা কুণ্ডুলি পাখি বেরিয়ে যেতে শুরু করে। তৌসিফ সজলের সামনে এসে দাঁড়িয়ে শীতল গলায় কিন্তু কার্যকারী একটা কথা বলে, ভাই, আমার মনে হয় নরেনের ফেসবুক এগেইনস্ট চেক করা উচিত। কোনোভাবে সেটা সম্ভব হলে কফিনের শেষ পেরেকটা আপনার পক্ষ থেকে পুঁতে ফেলা সম্ভব হবে। তৌসিফের কথায় সায় দিল সজল। ছেলেটা আসলেই কাজের। সে দ্রুত সাইবারে যুক্ত থাকা তার এক পরিচিত বড় ভাইকে কলে বিষয়টা খুলে বলল। ওপাশ থেকে আশ্বাস পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সজল। কিছুক্ষণের মধ্যেই সে তার মাথার উপর থেকে ভারী একটি বোঝা ফেলে দিতে চলেছে। রাতের মধ্যেই কাঙ্ক্ষিত তথ্যটা পেয়ে যায় সজল। মোহাম্মদপুরের একটা কলোনিতে লোকেশন দেখা যাচ্ছে। ভোর হতেই সজল বাইক নিয়ে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে যায়। কলিং বেল চাপতেই ভেতর থেকে বিরক্তি নিয়ে সুজনা দরজা খুলে দেয়। সুজলকে দেখে পেয়ে সুজনার চোখ কপালে উঠে যায়। প্রচণ্ড রকমের ঘাবড়ে যায় সুজনা। কয়েকটা শুকনো ঢোক গেলে নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। শীতল গলায় জিজ্ঞেস করে, কাকে যাচ্ছেন? তার ভঙ্গিতে বোঝা যাচ্ছে ভোরের কলিং বেলের চাপেতে সে ভীষণ বিরক্ত। নরেনকে ডেকে দেন। ওর সাথে জরুরি কিছু কথা বলতে চায়। শান্তভাবে কথাগুলো বলল, তার কাণ্ডে আদেশের স্বর ছিল। দ্বিতীয়বারের মতো ঘাবড়ে যায় সুজনা। নরেনের বিষয়ে এই লোক কিভাবে জানল? ভয় পেতে শুরু করে সে। নিজের ভেতরের ভীতি চাপিয়ে বিরক্ত গলায় বলে, আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার। এখানে নরেন নামে কেউ থাকে না। সুজানার অভিনয় বেশ কাঁচা। কথা বলার সময় ওর ঠোঁট প্রচণ্ডভাবে কেঁপে থাকে। দ্রুত চোখের পলক পড়ে। সে যে মিথ্যা বলছে এটা বুঝতে কারোর গোয়েন্দা হবার প্রয়োজন বোধ করবে না। রাগ হলেও সজল নিজেকে নিয়ন্ত্রণ রেখে স্বাভাবিক গলায় বলে, দেখুন সুজানা সরকার, ভালোই ভালো যদি আপনি বিষয়টা বলে দেন তাহলে আমি আপনার বা আপনার বান্ধবীর কোনো ক্ষতি করব না। কিন্তু আমাকে যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়, তাহলে নরেনকে বের করতে হয়, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। সজলের শীতল গলার কথাগুলো সুজনাকে কাঁপিয়ে তোলে। কিন্তু এরকম ঠান্ডা গলার হুমকি দিতে পারে সেটা সজলের মুখোমুখি না হলে কখনোই জানতে পারত না সে। সুজানাও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। চেহারায় রাগ ফুটিয়ে তোলে সে। কঠিন গলায় বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মিস্টার। আমাকে পুলিশ ডাকতে বাধ্য করবেন না। পুলিশের নাম শুনেই মাথায় রক্ত উঠে যায় সজলের। রাগে তার ফর্সা মুখখানি লাল হয়ে যায়। সরাসরি সুজনার চোখের দিকে তাকাতেই সুজনা ভয় কুঁকড়ে যায়। সজলের রাগ সম্পর্কে নরেনের কাছ থেকে শুনেছে সে। রেগে গেলে লোকটা জানোয়ার হয়ে যায়। ধ্যাত তোর পুলিশ! সুজনা এক প্রকার ধাক্কা দিলেই ঘরে ঢুকে চেষ্টা করে সজল। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ভোরবেলা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে যায় নওরিনের। ঘুম ঘুম চোখে দরজায় উঁকি দিতেই নিজের যমদূতকে দেখতে পায় নওরিন। দরজার সামনে সুজনার সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছে সজলের। হঠাৎ সজলের চোখ সোজাসুজি গিয়ে আটকে যায় নরেনের ওপর। নরেন শিউরে ওঠে। লোকটা এমন ভয়ানক দৃষ্টি ফেলে তার দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে নরেনকে ভস্ম করে দেবে। বসার ঘরে সোফায় সজলের মুখোমুখি বসে আছে সুজানা। রাগে ফুঁসছে সে। খুব অল্পতেই মেজাজ হারায় মেয়ে সুজানা। চট করে রেগে যায়। সজলের এরকম আচরণে সুজানা প্রচণ্ড রেগে আছে। সোফা দুজনের পাশেই বসে আছে নওরিন। নিজের ফেসবুক থেকে লাইভে আছে সে। সজলের শিখিয়ে দেওয়া কথাগুলো তোতা পাখির মতো বলতে শুরু করে। দুদিন আগে লিক হওয়া ভিডিওটা সম্পূর্ণ অসত্য। আমি টাকার প্রলোভনে পড়ে এরকম ভিডিও এবং জঘন্য কাজ করতে রাজি হয়েছিলাম। ভিডিওতে থাকা পুরুষটি বিপি সজল নয়। এআই দিয়ে বিপির চেহারা বসানো হয়েছে তাকে ফাঁসানোর জন্য। আমি ভিকটিম নরনিম হোসেন স্বীকারোক্তি দিচ্ছি, বিপি সজলকে ফাঁসানো হচ্ছে। এই জঘন্য কাজটার জন্য একটা নির্দিষ্ট দলের লোকেরা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। মুহূর্তে অসংখ্য মানুষ লাইভ দেখতে শুরু করে। সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সারা লাইভটা দেখে বুঝতে পারে সজলের ফাঁসানোর ভিডিওটা। নিজের কল্পনা পুরুষের পক্ষে এমন শক্ত প্রমাণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সারা। সজলকে নিয়ে কল্পনায় ডুবে যায় সে। সাহার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে দুহাত মেলে দিয়ে। প্রবল বাতাসে তার শরীর দুলছে। চুলগুলো এলোমেলো করে উঠছে।
সজল পেছন থেকে এসে তার দুলতে থাকা শরীরটাকে স্থির করে, এলোমেলো চুলের মধ্যে হাত বুলিয়ে দেয়। দৃশ্যটা ভাবতেই গা শিউরে ওঠে সারার। নিষিদ্ধ চিন্তায় ডুবে যায় সে। কিছুক্ষণের জন্য সারা ভুলে যায় যে সে বিবাহিত নারী, যাকে নিয়ে নির্দিষ্ট কল্পনা রয়েছে। সে তার জন্য নন-মাহরাম একজন পুরুষকে নিয়ে কল্পনায় ডুবে যাচ্ছে।